আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। যেসব নেতারা এবারের নির্বাচনে মনোনয়ন পায়নি তাদের ভবিষ্যতে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ক্ষমতায় গেলে দলীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে মনোনয়ন বঞ্চিত নেতাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে। তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান তাদের। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা করে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। রুডু রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ৩০০ আসনের ২৩৬টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তালিকায় নাম নেই অনেক হেভিওয়েট ও ত্যাগী নেতাদের। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মনোনয়ন না পাওয়া নিয়ে চলছে সরব আলোচনা। তবে দলের নীতি নির্ধারকরা বলছেন, হেভিওয়েটদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। ত্যাগী নেতা বলে যাদেরকে ইঙ্গিত করা হয় তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে চাননি, যেমন নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, তারা মনোনয়ন চাননি, তারা নির্বাচন করতে আগ্রহী না। বিএনপির প্রাথমিক তালিকা থেকে আলোচিতদের মধ্যে আরও বাদ পড়েছেন আওয়ামী সরকারের দায়ের করা প্রায় ৫০০ মামলার আসামি দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তালিকায় নাম না থাকা নেতারা ত্যাগী হলেও এলাকায় তাদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। চূড়ান্তভাবে যারা টিকিট বঞ্চিত হবেন তাদের দল আলাদাভাবে মূল্যায়ন করবে বলে জানান দলের নীতি নির্ধারকরা। যারা মনোনয়ন বঞ্চিত তাদের মূল্যায়নের জন্য আমরা এটা চিন্তা ভাবনা করছি। রাজনীতিতে কম্পিটিশন থাকবেই, তো আমি আশা করব যারা বিএনপিকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তারা দলের প্রতি অনুগত থেকে তাদের কর্মকাণ্ড চালাবেন, যাতে করে ভবিষ্যতে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। এ ব্যাপারে তারা যেন সচেতন থাকেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 16 বছরের যে আকাঙ্ক্ষা, 16 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামটা বিশৃঙ্খলা করে নষ্ট করে দিচ্ছে না। এরা কোনো কালেই ঠিকভাবে আন্দোলন সংগ্রামের ছিল না, সেই জন্য এটা করছে। শৃঙ্খলা যদি না মানে তো ওই কর্মীদের আমার লাভটা কী হবে? শৃঙ্খলা তো মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান দলের শীর্ষ নেতাদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছেন, সেই বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বলেও মত তার। শ্রমিক দলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে শ্রমিক দল। নির্বাচন নিয়ে অনেকে ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা করলেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে, আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর যদি গণতন্ত্র না থাকে তাহলে আমাদের কেন, আপনাদের কেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুযোগ বারবার আসবে না, মনোনয়ন যাকে দেয়া হয়েছে তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এদিকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল।
বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা নেতাদের বিপক্ষে এনসিপি প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এই তথ্য জানান। তিনি আরো বলেন, বিশেষ কিছু আসন ছাড়া 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদের জনপ্রতিনিধি জোটগত রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই, না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে। ফলে যে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা নেই, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। সিলেটে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সে সময় তিনি বলেন, 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই। জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে বলে মন্তব্য তার। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। গণভোট আগে হোক এবং সনদ যেটা, এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাত ছাড়া করলেন কেন? কেন এই পরিবর্তনটা এসেছে? এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। জুলাই সনদ বাস্তবায়নের পথে উদ্ভূত সংকট সমাধান ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপ করেছে 19টি রাজনৈতিক দল। গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে সংলাপে অংশ নেয় এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান কার্যালয়ে সংলাপের পর গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকে হঠাৎ এই জরুরি সভায় অংশ নেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের 6 দল সহ মোট 9টি রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ বৈঠকে দলগুলো আলোচনা করেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো। কমিশনের স্বয়ং প্রধান উপদেষ্টা সেই কমিশন শুধুমাত্র সুপারিশ করতে পারে না, এই কমিশন একটি সিদ্ধান্তে আসতে পারে। 9 মাসের যে আলোচনা, সেই আলোচনার কি সিদ্ধান্ত ছিল সেটিও আসলে সরকারের কাছে তুলে ধরা হয়নি, যে কারণে অনেকটা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি। জুলাই সনদ নিয়ে সংকটের সুরাহা করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা। সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। এই আলোচনার দরকার ছিল না, সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। আশা করছি যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান হবে এবং করতেই হবে। এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে। এ সময় সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এনসিপির আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তারপর হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সেই জায়গা থেকে আমরা মনে করি
সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। এছাড়া বিএনপির সাথে এনসিপির আসন ভাগাভাগি এবং মন্ত্রিত্ব নিয়ে দৈনিক প্রথম আলোর সংবাদ সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন দাবি করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো আসন বা মন্ত্রিত্বের দাবি করেনি। যখনই কোনো সংকট বাংলাদেশে আসে, এই সংকটের মধ্যে আগুনে ঘি জ্বেলে দেয় প্রথম আলো। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, দুষ্কৃতকারীরা যাতে গুজব ছড়িয়ে কিছু করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়িয়ে অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই, এই কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিছে। পুলিশের সংখ্যা কিছু রিক্রুট করা হইতেছে, 1200 দেওয়া আছে। ইলেকশনের সময় আমরা আরো পুলিশ দিয়ে দেবো এখানে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে সেনাবাহিনী। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা এলে ব্যারাকে ফিরে যাবে সেনা সদস্যরা। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে এবং আসন ভিত্তিক ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন ISPR। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। শুভ অপরাহ্ন। ISPR আয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলনে উঠে আসে আগামীর নির্বাচন, অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বাত্মক সহযোগিতা করতে বদ্ধপরিকর বলে জানানো হয়। সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। গত 15 মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। গত 15 মাসে হারিয়ে যাওয়া 81% অস্ত্র ও 73% গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ যাবৎ আমরা শতকরা 81% হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা 73% হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি। আমরা 19,000-এর উপরে অপরাধীকে গ্রেফতার করেছি, যাদের মধ্যে কিশোর গ্যাং, ডাকাতি, চাঁদাবাজির অপরাধ উল্লেখযোগ্য। সেনা কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কূটনৈতিক ব্যক্তিবর্গ ও দূতাবাস সমূহকে নিরাপত্তা প্রদান করে আসছে সেনাবাহিনী। হাসান মাহমুদ, RTV, ঢাকা। সংবিধান বাইবেল বা কুরআন নয় যে পরিবর্তন করা যাবে না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিল শুনানির 8ম দিনে রাষ্ট্রপক্ষে এ যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বিএনপির পক্ষে শুনানি শেষ করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানো উচিত। আগামীকালও রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়, যা 2011 সালে বাতিল করে আপিল বিভাগ। সেই রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগের অধীনে বিগত 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেগুলোর নিরপেক্ষতা নিয়ে ওঠে প্রশ্ন। গত বছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপির মহাসচিব ও জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ 8 জন।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির 8ম দিনে আনুষ্ঠানিকভাবে শুনানি শেষ করে বিএনপি। এর মধ্য দিয়ে শেষ হলো আপিলকারী সব পক্ষের শুনানি। এ বিষয়ে বিএনপির আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ব্যবস্থা। বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। বিএনপির পর রাষ্ট্রপক্ষ তাদের প্রথম দিনের শুনানি করে। সে সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র বিনষ্ট করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। তবে জনগণের মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা। আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। GM মাহমুদ, RTV, ঢাকা। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন এবং মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান সিদ্দিক ববি ও অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গবেষণা প্রতিষ্ঠান CRI এর নামে 15 কোটি টাকা আত্মসাৎ, 439 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 36 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা অবৈধভাবে চাপ প্রয়োগ করে অনুদান গ্রহণের মাধ্যমে CRI এর হিসেবে 23টি কোম্পানি থেকে 45 কোটি 35 লাখ টাকা নেন। কল্যাণের নামে গঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে প্রাপ্ত টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অন্যায়ভাবে লাভবান হয়ে CRI কর সুবিধা গ্রহণ করে থাকে। 45 কোটি 35 লক্ষ 95 হাজার টাকা গ্রহণ করা হয়। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 17তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এর সকালে এ মামলায় 16 আসামির গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। 1069 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 5 জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 3 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন। এদিকে একই দিনে সারা দেশে 958 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 302 জনের। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত হয়ে নতুন একটি ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আগামী 2 বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করেন তিনি। এরই মধ্যে 5 ব্যাংকের জন্য 5 প্রশাসকও ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর আমানতকারী এবং কর্মকর্তাদের কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান গভর্নর। আমানতকারীদের মুনাফা বাজার মূল্যে দেওয়া হবে জানিয়ে প্রয়োজন ছাড়া টাকা না তোলার পরামর্শ দেন তিনি। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 35,000 কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে 1500 কোটি টাকা। আমরা এই ধরনের শরিয়া কাউন্সিল, শরিয়া বেসড বোর্ড এবং ইত্যাদি করে এটাকে পরিচালনা করব। এটার মাধ্যমে আমরা খুবই আশাবাদী যে ডিপোজিটাররা এখানে তাদের আস্থা রাখবেন।
এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহী সহ ৬ জন নিহতের ঘটনায় কবিরহাট থানায় মামলা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাক চালক আব্দুর জাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবারের এ ঘটনায় কোম্পানিগঞ্জের অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের ৩য় বর্ষের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম জান্নাত ও মোহাম্মদ সুমন নিহত হন। সকালে নিহত সিএনজি চালিত অটোরিকশা চালক খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন। শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী 15 নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আগুন লাগার ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা এখনই বলা সম্ভব নয়। তুরস্কের ফরেনসিক রিপোর্ট আসার পর প্রকাশ করা হবে। সচিবালয়ে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির বৈঠক শেষে এই কথা বলেন। এ সময় দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ঘাটতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। অন্যান্য কেপিআইগুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোকা যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেহেতু বাইরের ফরেনসিক একটা টিম আসছিল, তারাও তদন্ত করে গেছে, তাদের কাছ থেকেও রিপোর্টটা পাওয়া যায়নি। তো এটা আমরা আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে আমরা এটা জানাতে পারবো। প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল বলে রিপোর্ট প্রকাশ করেছে তদন্ত কমিটি। দুপুরে বিমান দুর্ঘটনায় তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন ফ্লাই করেছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। প্রতিবেদনের প্রধান সুপারিশ হল জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন। 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস আজ। জন্মগত বিকলাঙ্গ ও দুর্ঘটনায় অঙ্গ হারানোদের কৃত্রিম হাত পা প্রতিস্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে এই চিকিৎসা সেবা। দক্ষ লোকবল ও প্রয়োজনীয় সহায়তার অভাবে এই সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগের শিক্ষকরা। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের রিপোর্টে। কৃত্রিম হাত পা প্রতিস্থাপন করে আর 10 জন স্বাভাবিক মানুষের মতো বাঁচার আশায় সাভারের সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগে প্রতিদিনই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী ও দুর্ঘটনায় হাত পা হারানো ব্যক্তিরা। চাহিদা অনুযায়ী সেবা গ্রহীতাদের জন্য এখানেই তৈরি হয় কৃত্রিম হাত পা। তবে দক্ষ জনবল ও উন্নত সরঞ্জামের অভাবে ল্যাবে পর্যাপ্ত ডিভাইস তৈরি সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের কাছে আমরা জানাতে চাই যে প্রস্থেটিক অর্থোটিক সেবার মান বাড়াতে হবে এবং সেই সাথে এই সার্ভিসটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে এবং হসপিটালে যাতে এটার সেবাটা থাকে। বর্তমানে কেন্দ্রটিতে নিয়মিত কৃত্রিম অঙ্গ সংযোজন, পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছেন কর্মীরা। ভোগান্তি কমাতে সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অনুরোধ সেবা গ্রহীতাদের। গাড়ির সাথে কভার ভ্যানের সাথে চাপা খাচ্ছিলাম রাস্তার এক পাশে, চাপা খেয়ে আমার পায়ের পাতাটা ফেটে যায়। 1 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করার পরে আমার পাউডার কেটে দেয়। সাবা সিআরপিতে আছি, এসে তাদের সাথে যোগাযোগ করছি, করে আমি এই জুতোটা বানাইতেছি। যদি আল্লাহ তৌফিক দান করে জুতো ফায়দা আমি হাঁটতে পারি, তাহলে আমাকে যদি খেটে খাওয়ার তৌফিক দান করে আল্লাহ, তাহলে আমি খেটে খেতে পারবো। আমি এই ডিভাইসটা লাগানোর পরে আল্লাহর রহমতে আমি এখন নিজে চলতে পারতেছি, কারো সহযোগিতাও লাগে না। আমার মতো আমি আমার কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি, তাতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এটা যদি আমাদের লালমনিরহাট থাকতো তাহলে আমাদের এটা
পরিশ্রম হতো না, কষ্ট হতো না, টাকা পয়সা তো লাগতো না। সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ এই সেবাটি আরো সাশ্রয়ী করতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সিআরপির নির্বাহী পরিচালকের। আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা নর্মাল অ্যাসিস্টিভ ডিভাইস যেমন একটি হুইল চেয়ার কিনতেই অনেক কষ্ট হয়ে যায়। যারা সেবা দেবে সেই কোয়ালিফাইড প্রস্থেটিস্ট অর্থোটিস্টকে গভর্নমেন্ট লেভেলে নিয়োগ প্রদান করতে হবে, তাহলেই আমরা সেই সেবাটি নিশ্চিত করতে পারবো। হতাশাগ্রস্ত অঙ্গহীন মানুষদের আশার আলো হয়ে উঠতে পারে এই প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগ। তাই সেবাটি সহজলভ্য করতে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার সাঁথিয়া ফরিদপুর আঞ্চলিক সড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথে চলাচলকারীদের। জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার হাজারো মানুষ। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আতাইকুলা থেকে ড্যামরা বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটারের সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভুক্তভোগীরা জানায়, খানাখন্দে ভরা এই সড়কে গাড়ি চালিয়ে প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্যান, অটোরিকশা, সিএনজি সহ সকল ধরনের যানবাহন। গাড়ি আমার নষ্ট হয়ে পড়ে আছে, 2 দিন মাল লোড দিছি, 2 দিনই নষ্ট হয়েছে। গ্যাপে পড়ে পড়ে চাকা ভাঙে ভাঙে পড়ে যায়। এই যে রাস্তা ভাঙা, এই রাস্তায় যে গাড়ি ঘোড়ার সমস্যা, গাড়ি নষ্ট হয়। আমরা সকাল নেই স্কুলে যা আশা করি করতে পারি না, স্কুলে যাতায়াত করতে পারি না, মানুষ গাড়ি ঘোড়ায় যেতে পারে না। আমরা কর্তৃপক্ষের কাছে চাচ্ছি যে অতি দ্রুত এই রাস্তা মেরামত করে সবার পথ চলার একটা সুযোগ করে দিই। এ বিষয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং রাস্তাটি অতি দ্রুত মেরামতের কথা জানান এ কর্মকর্তা। আমরা রাস্তাটি 24 ফিট করবো এই মর্মে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা করা, সেই প্রজেক্টের অলরেডি ইতিপূর্বে আমাদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্দেশ পেলে আমরা কাজটি বাস্তবায়ন করব যত দ্রুত সম্ভব। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। আবরার মাহি, RTV। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসিআই রিনিউয়েবল এনার্জির উদ্যোগে বাংলাদেশের গুড উই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি খাতে সূচিত হলো এক নতুন অধ্যায়, যা উন্নত সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তির মাধ্যমে দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন রূপ দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার সুব্রত রঞ্জন দাস, ম্যানেজিং ডিরেক্টর এসিআই রিনিউয়েবল এনার্জি, ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, চিফ বিজনেস অফিসার মিস্টার আসিফ ফয়সাল রুমি, ডেপুটি বিজনেস ডিরেক্টর এবং মিস্টার তানভীর আহমেদ তানিম, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার এসিআই রিনিউয়েবল এনার্জি। এত নাম গেছে। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন এরশাদুল্লাহ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল 5:15টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুলিবিদ্ধ হয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামে উত্তেজনা বিরাজ করছে। জানাবো খেলার খবর। ক্রিকেট। বিসিবিতে পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুপুরে মিরপুরের বিসিবি অফিসে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি। 2027 পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আয়ারল্যান্ড সিরিজের পর আর কোচের দায়িত্বে না থাকার কথা জানিয়েছেন তিনি। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সালাউদ্দিনের পদত্যাগের আবেদন গ্রহণ করবে কিনা এ বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। সন্ধ্যার সংবাদে পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।